প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায়ই আছো। আমরা জানি পৃথিবী আজ কঠিন এক অসুখে ভুগছে। করোনা ভাইরাসের আক্রমণে পুরো পৃথিবী আজকে জর্জরিত। বাংলাদেশের বাইরে নেই, তোমাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে আছে, কিন্তু এর মাঝেও একটু পড়াশোনা করতে হবে। আর এই উদ্দেশ্যে আমি আজকে তোমাদের সামনে এসেছি। আজকে আমি পড়াবো অষ্টম শ্রেণীর যে পাঠ্য বইটি আছে সাহিত্যকণিকা, তার অন্তর্ভুক্ত তৈলচিত্রের ভূত ছোট গল্পটি। তৈলচিত্রের ভূত ছোট গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অসম্ভব চমকপ্রদ একজন লেখক। তাকে বলতে পারে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজ্ঞানের ছাত্র ছিলেন। সাহিত্যে আগমনের যে তার বিষয়টা আছে সেটা কিন্তু বেশ চমকপ্রদ। আমরা জানতে পারি যে মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রথম একটি ছোট গল্প লিখেন, এবং তিনি বাজি ধরেছিলেন এই বিষয়ে যে তার গল্পটি অবশ্যই পত্রিকায় ছাপা হবে। কিন্তু তার বন্ধুরা মোটেই বিশ্বাস করতেছিল না যে তার গল্পটি ছাপা হতে পারে। কিন্তু কিছুদিন পরে দেখা যায় সত্যি সত্যি তার গল্পটি পত্রিকা ছাপা হয়, এবং এরপর থেকে আসলে ওই গল্পের মধ্য দিয়ে বাংলা সাহিত্য পেয়ে যায় এই মহান লেখককে। অতসী মামি নামের সে গল্পটি দিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক স্থায়ী আসন গ্রহণ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় মূলত একজন ঔপন্যাসিক ও ছোট গল্পকার। 1908 খ্রিস্টাব্দের সাঁওতাল পরগনার দুমকায় তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালবদিয়ায়। আগেই বলেছি তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র, আর তার সারা জীবনে নিত্য সঙ্গী ছিল দারিদ্র্যের কঠিন কষাঘাতে তার জীবন জর্জরিত হয়েছে। তার উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা ইত্যাদি। আর অন্যদিকে তার ছোট গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, টিকটিকি, হলুদ পোড়া, হারানের নাচ জামাই। মূলত মানিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত হয়েছেন তার লেখনীর মাঝে মনোবিকলন তত্ত্বকে নিয়ে আসার জন্য। মানুষের মনকে বিশ্লেষণ করাই ছিল তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া তিনি শ্রমিক, কৃষক, মেহনতি জনতার কথা তার সাহিত্যে বারবার তুলে ধরেছেন। তারা যে সর্বদা নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, সেই কষ্ট বেদনার ছবি তার গল্পে আমরা অহরহই দেখতে পাই। এছাড়া তিনি কিশোরদের জন্য, তোমাদের বয়সীদের জন্য চমৎকার সব গল্প লিখেছেন। কিশোর উপযোগী তার গ্রন্থের সংখ্যা হচ্ছে 27টি। এর মধ্যে মাঝির ছেলে নামে একটি উপন্যাসও তিনি লিখেছেন। এছাড়া কোথায় গেল, জব্দ করার প্রতিযোগিতা, 3টি সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, সনাতনী, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কিশোরদের জন্য রচিত গল্প। 1956 খ্রিস্টাব্দে কলকাতায় এই মহান লেখকের মৃত্যু হয়। এবার আমরা চলে যাই আমাদের তৈলচিত্রের ভূত গল্পটিতে। এর মধ্যে আমরা জেনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কিশোর উপযোগী ছোট গল্পটি প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে মৌচাক নামক পত্রিকাতে। মূলত ভূতে বিশ্বাস আসলে যে একটি কুসংস্কার, মানুষের ভুল ধারণা, এটি এই গল্পের মূল উপজীব্য বিষয়। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয় জয়কার, যারা কিনা বিজ্ঞান মনস্ক, আধুনিক, যাদের কিনা একটু চিন্তা করার মতো মন আছে, তারা সহজেই বুঝতে পারে যে আসলে ভূত বলতে কোনো কিছু নেই। আমরা নগেন নামে একজন কলেজ ছাত্র, যে তার মামার আশ্রিত হয়েছিল, মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে, মামার খরচে পড়াশোনা করত। তার মামার মৃত্যু ঘটে, এবং মৃত্যুর পরে নগেন জানতে পারে যে তার মামা তার জন্য বেশ মোটা অঙ্কের টাকা উইল করে রেখে গিয়েছেন। আর উইল শব্দের অর্থ ওসিয়তনামা, বা মৃত্যুর পূর্বে তার সম্পত্তির স্বত্বাধিকারী নিশ্চিত করে যাওয়া। তো নগেন তার মামাকে খুব একটা শ্রদ্ধা করতো না, কারণ বড়লোক কৃপণ মামা তার সঙ্গে কখনোই খুব সদাচরণ করেনি। তাই সে মনে মনে মামাকে খুব একটা সম্মান না করলেও বাইরে বাইরে সে মামাকে বেশ শ্রদ্ধাই দেখাতো।
তো নগেন যখন আবিষ্কার করতে পারে তার মামা তাকে পুত্র সময় ভালোবেসেছেন, হয়তো সেটা প্রকাশ করেনি, তখন নগেন ভীষণ অনুতপ্ত হয়ে ওঠে। তার মনে সৃষ্টি হয় এক কষ্টের সৃষ্টি হয়। সে ভেবেই নেয় যে মামাকে আমি তাহলে নিঃসন্দেহে ভুল ভুল বুঝেছি, মামা আমাকে এত ভালোবাসতে আমি তাকে কখনো বুঝতে পারিনি, আর আমি মামাকে মনে মনে ভীষণ অশ্রদ্ধা করেছি, তাহলে তো আমি এটা ঠিক করিনি। এই ভাবতে ভাবতে সে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে। এরই এক পর্যায়ে মধ্যরাত্রিতে সে ছুটে যায় মামার যে বিশাল তৈলচিত্র আছে, মানে অয়েল পেন্টিং আছে, মামার একটি ছবি আছে তৈলচিত্রে আঁকা, তেল রঙে আঁকা, সেই ছবিটির দিকে নগেন ছুটে যায়। প্রকাণ্ড এক লাইব্রেরি ঘরের মাঝে 3টি পাশাপাশি তৈলচিত্র রাখা আছে, তার মাঝে একটি হচ্ছে তার মামার তৈলচিত্র। নগেন মামার যে ছবির পায়ের দিকটা আছে, নিচের দিকটা আছে, সেখানটায় হাত রেখে সে মামার কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়। কিন্তু মামার সেই ছবিতে হাত দেওয়া মাত্রই নগেন ভীষণ জোরে ছিটকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। নগেন প্রথমে জ্ঞান ফেরার পর প্রথমে বুঝতেই পারছিল না কি হয়েছে। তারপরে তার মনের মধ্যে জেঁকে বসে প্রচণ্ড এক ভয় যে মামা নিশ্চয়ই মরে গিয়ে ভূত হয়ে গিয়েছেন, এবং এই জন্যই তিনি, যেহেতু নগেনের মনের সমস্তটাই বুঝতে পারছেন, তাই তিনি নগেনকে প্রচণ্ড ঘৃণায় কষ্টে নগেনকে তিনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। নগেন ভীষণ ভয় পায় এবং সে মানসিকভাবে আরও অনেক বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সে ভেবেই পায় না যে এটা কি সম্ভব। তার মনে দ্বিধার তৈরি হয়। সে একবার ভাবে যে নিঃসন্দেহে এমনটা হতে পারে না, আবার ভাবে না নিশ্চয়ই মামা মরে গিয়ে ভূত হয়ে গিয়েছেন, তাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। নগেন বারবার চেষ্টা করে মামার ছবির কাছে যে ছবিটাকে ধরার জন্য। সে দিনের বেলায় যায়, সকালবেলায় যায়, সন্ধ্যাবেলায় যায়, রাত্রিবেলায় যায়, নানাভাবে সে পরীক্ষা করে দেখে বিষয়টা। সে অবাক হয়ে আবিষ্কার করলো দিনের বেলায় মামার ছবিটা ছুলে কিছুই ঘটছে না, সন্ধ্যার পরে ছুলে হালকা ঝটকা লাগছে, কিন্তু মধ্যরাত্রিতে মামার ছবিটাতে স্পর্শ করা মাত্রই সে ভীষণ জোরে মামা তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিচ্ছে, প্রায় সে অজ্ঞান হয়ে যাচ্ছে। তখন নগেন ভেবেই নিল যে নিঃসন্দেহে মামা প্রেতাত্মায় পরিণত হয়েছেন এবং কি করছেন, এবং তিনি দিনের বেলা তার ক্ষমতা কম থাকছে। আমরা তো সবাই ভূতের গল্প পড়েছি, দেখেছি সবসময় ভূত রাত্রেবেলা বেশি প্রবল শক্তিশালী হয়ে ওঠে, দিনের বেলা ভূতের খুব একটা অস্তিত্ব আমরা টের পাই না। বা তোমরা সাধারণভাবেই চিন্তা করে দেখতে পারবে, তুমি দিনের বেলা তুমি কখনোই ভয় পাচ্ছ না, সেই তুমি রাত্রেবেলা যখন তুমি অন্ধকার ঘরে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছ, বা একটু দূরের কোনো রুমে যাচ্ছ, বা একটু দূরে কোথাও যাচ্ছ, তুমি এমনিতেই ভয় পাচ্ছ, কোনো কারণ ছাড়াই তুমি ভয় পাচ্ছ। আসলে মানুষের মাঝে এগুলো আপনা থেকেই থাকে। রাত্রেবেলা মানুষের ভয় বোধটা একটু বেশিই বেড়ে যায়। নগেনও ধরেই নিল যে নিশ্চয়ই প্রেতাত্মা রাত্রেবেলা বেশি শক্তিশালী হয়ে ওঠে বলেই নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। নগেন পুরো বিষয়টা উপলব্ধি করে ভীষণ ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তখন আবার নিজে এটাও ভেবে নেয় যে আমি কি পাগল হয়ে যাচ্ছি। নগেন তাই এক ফাঁকে ছুটে যায় ওর মামা বাড়ির যে পারিবারিক ডাক্তার আছে পরাশর বাবুর কাছে। তার কাছে গিয়ে খুব ভয়ে ভয়ে সংকোচে পুরো বিষয়টা খুলে বলে। পরাশর ডাক্তার কিন্তু অত্যন্ত বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ, তিনি ভালো করে বোঝেন যে আসলে ভূত বলতে কোনো কিছু নেই, নিঃসন্দেহে ব্যাপারটা অন্য কোনো কিছু। তখন তিনি নগেনের কাছে পুরো বিষয়টা ভালো করে শুনেন। সেই চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী শুনে তিনিও চিন্তায় পড়ে যান যে ব্যাপারটা কি, একবার হলে কথা ছিল, এত বারবার কেন হচ্ছে। তারপরে তিনি বলেন ঠিক আছে, আজ রাত 12টার পরে আমি তোমার সঙ্গে যাব। এবং তিনি যান, নগেনের সঙ্গে আস্তে আস্তে গিয়ে হাজির হন মধ্যরাত্রিতে। গা ছমছমে পরিবেশ, পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। তখন তিনি যান নগেনের সঙ্গে সেই লাইব্রেরি ঘরে। যাওয়া মাত্রই আস্তে করে তিনি এবার ছবির দিকে তাকান, গিয়েই দেখেন যে চকচক করছে মামার চোখ দুটো, মনে হচ্ছে একেবারে যেন জীবন্ত। আসলে তেল রঙে আঁকা ছবি এমনিতেই চকচকে হয়ে থাকে। তো ছবির সামনে যান, ভয়ে ভয়ে একটু, ডাক্তার সাহেব যতই বিজ্ঞান মনস্ক হোক না কেন, তবুও তার মাঝেও একটু ভয় ভয় লাগে। নগেনের মধ্যে অত্যন্ত ফিসফিস করে বলে, মামার ছবিটাকে স্পর্শ করবেন? ডাক্তার সাহেব এখানে একটু শিউরে ওঠেন।
তারপরে সাহস করে আস্তে আস্তে দেওয়াল থেকে হাত দিয়ে ছবিটার দিকে তিনি স্পর্শ করেন। স্পর্শ করা মাত্রই ভীষণ জোরে ধাক্কা মেরে ডাক্তার সাহেবকেও তার মামার ছবিটা মানে মামার প্রেতাত্মা যেন ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। ডাক্তার সাহেব কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান, অজ্ঞানের মতো হয়ে যান। নগেন দ্রুত লাইটটা জ্বেলে দেয়। নগেনও খুব আতঙ্কিত ছিল। ডাক্তার সাহেব আস্তে আস্তে উঠে তাকান। এবার ঘরে যেহেতু লাইট জ্বলছে, তিনি ছবির দিকে তাকিয়ে পুরো বিষয়টা মুহূর্তের মধ্যে ধরতে পারেন এবং নগেনের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলেন যে, এই তুমি ছাত্র, পড়াশোনা করো, তোমার এইটুকু বুদ্ধি নেই? তুমি একটিবারও খেয়াল করোনি যে ছবির চারদিকে রূপার ফ্রেম লাগানো আছে? রূপা তো একটি ধাতু, আমরা জানি বিদ্যুৎ পরিবাহী, এবং এই রূপার ফ্রেমের মধ্যে আবার নগেনেরই মামাতো ভাই পরেশ দুটি ইলেকট্রিক বাল্ব লাগিয়েছে এবং সেখান থেকেই একটু কারেন্টের ক্রস কানেকশনের মাধ্যমে আসলে রূপার ফ্রেমের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যা স্পর্শ করা মাত্রই নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। তো নগেন অবাক হয়ে বিষয়টা উপলব্ধি করলো এবং তার মনে আবারও সেই প্রশ্ন রয়েই গেল, তাহলে দিনের বেলা কেন হচ্ছে না, শুধু রাত্রেই কেন বিষয়টা ঘটছিল? তখন ডাক্তার সাহেব আরও চমৎকার করে বুঝিয়ে বলেন যে আসলে দিনের বেলা বা এই মেন সুইচ যেহেতু বন্ধ থাকতো, ফলে দিনের বেলা কোনো অসুবিধা হতো না, কিন্তু সন্ধ্যার পরে অন্যান্য লাইট জ্বলতো ঘরে, মেন সুইচ অন থাকতো, কিন্তু তখন যেহেতু কারেন্ট শুধুমাত্র তামার তার দিয়ে চলতে বেশি পছন্দ করে, তাই নগেন তখন খুব বেশি জোরে ঝটকা খেত না। কিন্তু রাত্রিতে যখন সব কিছুই বন্ধ থাকতো, তখন শুধু নগেন স্পর্শ করা মাত্রই ওর দেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতো এবং তাই সে পরিতাহত হয়েছে বারবার। নগেন খুব অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে আসলে ভূত বলতে কোনো কিছু নেই, এটা শুধুই একটি কুসংস্কার। আর ডাক্তার সাহেব ওকে খুব রাগ করে বলেন যে ভাগ্যিস তুমি তরিতাহত হয়ে মারা যাওনি, এতবার কারেন্টের শক খেলে তুমি তো মারাও যেতে পারতে। ডাক্তার সাহেব নিজেকে নিয়ে শঙ্কিত হয়ে ওঠেন যে তিনিও তো মারা যেতে পারতেন আজকে ছবিটা স্পর্শ করে। যাই হোক, এখানেই গল্পটি শেষ হয়ে গিয়েছে। মূলত আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে আসলে ভূত বলতে কোনো কিছু নেই, এগুলো মানুষের শুধুমাত্র অন্ধবিশ্বাস, কুসংস্কার, একদম অন্তঃশ্বাস শূন্য মানুষের বিশ্বাস। এগুলোকে কোনোভাবেই এই ধরনের ঘটনায় ভয় পাওয়া যাবে না, বরং চিন্তা ভাবনা করে বের করতে হবে এর পিছনের মূল বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে কি। যতই আমরা ভয় পাই না কেন, আমরা সবসময় উপলব্ধি করব যে আসলে ভূত বলতে কোনো কিছু নেই, এই প্রেতাত্মার কোনো শক্তি নেই, বরং সেটাকে বিষয়টা নিয়ে ভালো করে চিন্তা করলে, ভালো করে তদন্ত করলে বের হয়ে যাবে যে আসলে ভূত বলতে কোনো কিছু নেই, তাই এগুলো দেখে ভয় পাওয়ারও কোনো কিছু নেই। এই গল্পে তিনি আসলে দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কারাচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণ উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওইসব বিশ্বাসের অন্তঃশ্বাস শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় আসলে এই গল্পে নগেন চরিত্রের মধ্য দিয়ে এই ভূত বিশ্বাসের স্বরূপটি তিনি ব্যাখ্যা করেছেন। অন্যদিকে এই যে পরাশর ডাক্তারকে আমরা পাচ্ছি, তার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে একটু বিজ্ঞান মনস্ক হয়ে, একটু আধুনিক চিন্তা করে, সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা দিয়ে বিচার করলে এই ধরনের যে কোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আর মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়ে যায়, এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে মানে অটল থাকা যাবে না। তো আশা করব শিক্ষার্থীরা তোমরা গল্পটি পড়ে এই বিষয়টা উপলব্ধি করতে পারবে, হয়তো কোনো কিছু দেখে ভয় পাবে না। আর আমরা এই গল্পটা যেহেতু আমাদের পড়া হয়ে গেল, মোটামুটি আমরা আলোচনা করতে পারলাম, তাহলে আমরা এবার একটু এই গল্পের থেকে আমরা একটু বাড়ির কাছে দিব, সেটা সবাইকে একটু পড়তে হবে। সেটা হচ্ছে যে এই গল্পের দেখবে অধ্যায়ের শেষে টিকা দেওয়া আছে, শব্দার্থ দেওয়া আছে, এগুলো খুব ভালো করে পড়তে হবে, সবাই পড়ে ফেলবে। এছাড়া লেখক পরিচিতি প্রতিটা তথ্য মনোযোগ সহকারে পড়বে, আর পাঠ পরিচিতি অংশটা আমরা ভালো করে পড়বো, তাহলে আমরা আসলে আমাদের যে পরীক্ষা সৃজনশীল প্রশ্নগুলো আসবে যে ধরনের, সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। আর এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে দেখা যাবে যে দেখবে হয়তো এমন কোনো ঘটনা দিবে যেখানে কোনো ভৌতিক বিষয় আছে, তার সঙ্গে মিলিয়ে দিতে পারে যে কেউ হয়তো ভূতে বিশ্বাস করছে, এমন কোনো চরিত্রের সঙ্গে নগেনের চরিত্রে মিল দেখাতে বলতে পারে, অথবা এমনও হতে পারে কেউ বিজ্ঞান মনস্ক আছে, কোনো ঘটনায় হয়তো বা এমন
কোনো এলাকায় হয়তো কোনো ভৌতিক কিছু ঘটছে, তখন সেখানে হয়তো এমন কোনো ব্যক্তি আছেন যিনি কিনা ভূতে বিশ্বাস করেন এবং তিনি হয়তো বা সেই ভূতের বিশ্বাসকে ভূতের বিষয়টা তিনি আসলে যুক্তির দ্বারা বা বৈজ্ঞানিক প্রমাণের দ্বারা সবাইকে বুঝিয়ে দেন যে আসলে ভূত বলতে কোনো কিছু নেই। এই ধরনের কোনো ঘটনার সঙ্গে মিল রেখে সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তবে তোমাদের জন্য আমার একটা বাড়ির কাজ থাকবে, লিখবে সেটা হচ্ছে বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি আছে তোমাদের তৈলচিত্রের ভূত গল্পের শেষে যে সৃজনশীল প্রশ্নটি আছে সবাইটি খাতায় লিখে ফেলবে। যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো প্রশ্নের উত্তর বুঝতে পারছো না বা যে কোনো অসুবিধা হলে আমাকে তোমরা ইনবক্স করতে পারো, ফোন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। তো আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।